নমস্কার, আমি মালা ভট্টাচার্য। আজ 6/1/2024 আমি গল্পমালা চ্যানেলে আলফ্রেড হিচককের লেখা মূল্যবান সাপ গল্পটি পড়তে চলেছি। তাহলে সঙ্গে থাকুন। আগস্টের কোনো একদিন, নির্মেঘ আকাশ, ঝলমলে সকাল। জেরি পোস্ট অফিসে একটা চিঠি রেজিস্ট্রি করে ফিরে এলো। চিঠিটা ছিল তার কাকাকে লেখা। সার্কাসের তিনকোনা তাঁবুটার পাশ দিয়ে আসতেই হলো তাকে ফেরার পথে, আর তাঁবুটা দেখা মাত্র একটা ভয়ঙ্কর বিরক্তিতে তার গাটা কেমন রি রি করে উঠল। ফ্লান্টন সার্কাসের যথেষ্ট সুনাম থাকলে কি হবে, এই দলটিকে একেবারেই পছন্দ করে না জেরি। তার ধারণা ওই ত্রিভুজাকৃতি তাঁবুটা যেন এক অশুভ ইঙ্গিত বহন করছে। কিন্তু কেন তার একথা মনে হলো, তার কারণ অবশ্য জানা নেই জেরির। তবে কারণটা যে একেবারেই জানা নেই ঠিক তা নয়। কদিন ধরে এই সার্কাসের দলটিকে ঘিরে পরপর যেমন ঘটনা ঘটে চলেছে, তাতে এরকম একটা ধারণা মনে জাগাটা অস্বাভাবিক নয়। শহরের নাম গ্রিস সিটি। সেই শহরে ফ্লান্টন সার্কাস বলতে গেলে বেশ জমিয়েই আসর পেতেছে অনেকখানি জায়গা জুড়ে। 37টা মালপত্র বহনকারী গাড়ি দাঁড়িয়ে আছে দুপাশে, সেই সঙ্গে অনেকগুলো তাঁবু। এছাড়া সার্কাসের খেলোয়াড়দের জন্য আছে আলাদা গাড়ি। জেরি আর তার কাকার জন্য আছে একটা বিরাট গাড়ি। সেই গাড়ির মধ্যেই তাদের সাময়িক বসবাসের ব্যবস্থা, আবার সেটা তাদের অফিসের কাজেও ব্যবহৃত হয়ে থাকে। তার কাকা ফ্র্যাঙ্ক মাসন হলেন এই সার্কাসের মালিক। তিনি তার ভাইপো জেরিকে তার সার্কাসে নিয়ে এসেছেন। জেরি এই সার্কাসের একজন ক্লাউন। সবার থেকে ছোট বলে কেউ তাকে আমল দিতে চায় না, আবার সে স্বয়ং মালিকের ভাইপো বলে তাকে অবহেলা করার সাহসও পায় না। জেরি জানে তাকে এই সার্কাসে স্থান করে নিতে হলে তাকে ভালো খেলোয়াড় হতে হবে, তাই তার চেষ্টার কোনো ত্রুটি নেই। ওদিকে ফ্রাঙ্ক মাসনের মুখেও হাসি নেই। তার সেই আগের প্রাণ প্রাচুর্য, উচ্ছ্বাস সব যেন কেমন অনুপস্থিত এখন। তার উপর দিনের পর দিন সার্কাসে যেভাবে চুরি হতে চলেছে, স্বভাবতই তার মেজাজ খিটখিটে হয়ে উঠেছে। কারণ এই চুরির ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে সার্কাসের লালবাতি জ্বলতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না তাকে। আর লোক হাসাহাসির ব্যাপার তো আছেই। তাতে শুধু সার্কাসের সুনাম নষ্ট হবে না, সেই সঙ্গে দর্শকদের মধ্যেও একটা বিরূপ ধারণা জন্মাতে পারে। এই চুরিকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যেও কম অসন্তোষ নেই। ওকে সন্দেহ করতে শুরু করে দিয়েছে। আর যারা এইসব চুরির শিকার, মানে যাদের প্রায়ই বলতে শোনা যাচ্ছে এখানে আর থাকা নয়, মানে সরে পড়তে পারলে ভালো হয় যেন। এই তো গত সপ্তাহের কথাই ধরা যাক না কেন, পার্টির কি বদনামটাই না হলো। সার্কাস পার্টি এবার তাঁবু ফেলেছিল মিলারটন মিউজিয়ামের কাছেই। তাঁবুর গা বরাবর একটা আইভিলতা গাছ আছে। পুলিশের সন্দেহ সার্কাস পার্টিরই কেউ ওই আইভিলতা গাছ বেয়ে উঠে $5,000 মূল্যের একটা সবুজ হিরে চুরি করে থাকবে। চোর ধরা পড়ার ভয়ে ভারী সোনার বাক্সটা সামনের জঙ্গলের ভেতর ফেলে এসেছে সবার অলক্ষ্যে। হঠাৎ সেদিন পুলিশ এসে হাজির তাঁবুতে। তখন সার্কাসের খেলা চলছে পুরো দমে। পুলিশ এসেই সব তছনছ করে দিল। অচিরেই সার্কাস বন্ধ হয়ে গেল। চারদিকে তখন হই হট্টগোল, চিৎকার, হম্বিতম্বি ভাব। নিরীহ ভালো মানুষেরা তো ভয়েই পালালো তাঁবু ছেড়ে। তখন লজ্জায় অপমানে ফ্রাঙ্ক মাসনের মাথা কাটা যাওয়ার উপক্রম। জেরি পথ চলে ভাবতে ভাবতে, আজও বোধহয় কোনো একটা অঘটন ঘটে থাকবে। এমন সুন্দর সকালে তাঁবুর চারপাশে কোথায় ভিড় হবে, দর্শকদের খুশির মৃদু গুঞ্জন উঠবে, কিন্তু কোথায়? সেই খুশির আমেজ, আনন্দ প্রকাশের মৃদু লহরী, উচ্ছ্বাস প্রকাশের শব্দ সব যেন কেমন স্তব্ধ, নিথর, নিস্তব্ধ। হাজার মানুষের কোলাহলে যেখানে মেতে ওঠার কথা, সেখানে বিরাজ করছে শ্মশানের স্তব্ধতা। আশা ভঙ্গ হলো জেরির। কিন্তু এমন তো হওয়ার কথা নয়, তবু হলো কেন? উপর্যুপরি যেসব ঘটনাগুলো ঘটে গেল, তাতে জেরি বেশ চিন্তিত হয়ে পড়েছে।
অন্য সব খেলোয়াড়দের মধ্যেও তার ছায়া পড়েছে। প্রতিদিন 2টো করে শো, একটু পরেই প্রথম শো শুরু হবে। শোয়ের আগে সবাই একটু গা এলিয়ে দিয়ে বিশ্রাম নেয়, তবে তারই মাঝে যে যার খেলা নিয়ে অনুশীলন করে নেয়। কিন্তু আজ যেন ব্যতিক্রম শুধু নয়, সম্পূর্ণ অন্য এক চেহারার ছবি ফুটে উঠল জেরির চোখে। ওদিকে নট আর তাঁবুর পাশে সবুজ ঘাসের উপরে পা রেখে তাঁবুর পাশে সবুজ ঘাসের উপরে পা রেখে দাঁড়িয়েছিল, মুখ তার গম্ভীর এবং চিন্তায় আবিষ্ট। সার্কাসের হ্যান্ডবিলে তাকে প্লাস্টিক মানব বলে আখ্যায়িত করা হয়েছে। খেলা দেখানোর সময় সে তার বিরাট শরীরটা কেমন অনায়াসে দুমড়ে মুচড়ে ফেলতে পারে। দীর্ঘ 30 বছর ধরে কাজ করছে সে সার্কাসে, কিন্তু আজ তার কি হয়েছে যে অনুশীলনে একেবারেই মন নেই। সেই নট জেরিকে দেখে জিজ্ঞেস করলো, আজও বোধহয় কিছু একটা ঘটেছে, কি হয়েছে তুমি জানো? জেরির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নট তাকে আর বিব্রত করলো না। জেরি তখন এন্ডারসনের গাড়ির কাছে এগিয়ে গেল। এই এন্ডারসন দড়ির খেলা দেখাতে ওস্তাদ। খেলা দেখানোর সময় তার একাগ্রতার কোনো ঘাটতি দেখা যায়নি আজ পর্যন্ত, কিন্তু এখন তাকে কেমন যেন একটু অন্যরকম বলে মনে হলো। অন্যদিকে তাকিয়ে দূরে একটা খুঁটির দিকে দড়ির গিট বরাবর ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, কিন্তু ওটা একবারও খুঁটিতে লাগছে না। জেরি অবাক, এমন তো হওয়ার কথা নয়। তবে সত্যিই কি কোথাও অঘটন ঘটেছে? এন্ডারসনের স্ত্রী কি অসুস্থ, কিংবা চুরির আতঙ্কে তার হাত কাঁপছে? প্রকৃত ঘটনা কি সেটা জানবার সব রকম প্রচেষ্টা চালাবার চেষ্টা করে ব্যর্থ হয় জেরি। এন্ডারসনের গাড়ির পাশে দাঁড়িয়েছিল জাপানি জাদুকর ইমো আর ফিসের গাড়ি। ওরা কোনোদিনও আসে না, কথাও বলে না, তবু কেন জানি না ওরা অমন বিস্ময় ভরা চোখে ফ্রাঙ্ক মাসনের গাড়ির দিকে তাকিয়ে আছে। আর তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে আমেদ ও আবদুল্লাহর গাড়ি। ওরা ব্যালেন্সের খেলা দেখায়। এদের মধ্যে আবদুল্লাহ সব থেকে বেশি লম্বা, পা দুটো দুদিকে বিরাট ব্যবধানে ফাঁক করে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ব্যালেন্সের খেলা দেখাতে সত্যিই খুব ওস্তাদ সে। তার মাথার উপরে এখন 6 ফুট লম্বা 4 ইঞ্চি চওড়া অ্যালুমিনিয়ামের একটা বড় রড। রডটার দুপাশে রবারের ঢাকনা। রডের উপরে দেহটাকে চিৎ করে রয়েছে আমেদ। কিন্তু জেরিকে দেখা মাত্র আমাদের মনের একাগ্রতায় বাধা পড়ল। আর একটু হলে মাটিতে পড়ে যেত সে। পরিবর্তে রডটা মাটিতে পড়ে ধাতব আওয়াজ তুলল। পরবর্তী গাড়িটা মেজর মাইটের, বিশাল দেহী একটি লোকের। 8 ফুট 14 ইঞ্চি লম্বা এই লোকটি। তার জুতোর মাপ 22। তার ঠোঁটে সবসময় লেগে থাকা জীবন্ত হাসি, আর চোখে চিরকালের প্রশ্ন। পরিচিত জনদের জন্য অনেক খরচ করেছে সে। তার সঙ্গে মেজর মাউন্টের খুবই দোস্ত আছে। জেরিকে দেখতে পেয়েই দীর্ঘদেহী লোকটা বলে উঠল, জেরি এসেছে। দেখেছি, বিরক্ত হয়ে মেজর বলে উঠল। চিৎকার করে বলবার কি আছে, আমি তো আর অন্ধ নই। আশ্চর্য, রোজ কিছু না কিছু চুরি লেগেই আছে। লম্বা লোকটি ফিরে আবার বলল, আমি কিন্তু এসবের মধ্যে একেবারে নেই। শিগগির এখান থেকে কি করে পালানো যায় তার ব্যবস্থা করছি। পালাবে মানে? খিচিয়ে উঠে বলল মেজর, যতক্ষণ না আমার হারিয়ে যাওয়া ঘড়িটা ফিরে পাচ্ছি ততক্ষণ তোমাকে এখান থেকে 1 ইঞ্চিও নড়তে দিচ্ছি না। কে না কে চুরি করলো তার জন্য আমাকে কেন তুমি আটকাবে? এছাড়া তোমার জুতোটাও তো হারিয়েছে শুনেছি। আরে রেখে দাও তোমার ওই ঘড়ি আর জুতো জোড়া। দেখো, আমি ঠিক চলে যাবই একদিন না একদিন। লম্বা লোকটি আপন মনে বিড়বিড় করে কি যেন বলে গেল। এরা সবাই যদি একসঙ্গে চলে যায় তাহলে তার কাকার সার্কাসের প্রভূত ক্ষতি হবে, জেরি ভাবে। কারণ ওরা হলো সার্কাসের এক একটা প্রধান স্তম্ভ এবং বাড়তি আকর্ষণও বটে। পথ চলছিল জেরি আপন খেয়ালে। পিছন থেকে কে যেন নাম ধরে ডাকলো। তাই সে হঠাৎ থমকে দাঁড়ালো। পিছন ফিরে তাকিয়ে দেখে নিল জেরি একবার। ও হলো ভাগ্য।
আচ্ছা, ও কি অজানা ভবিষ্যতের কথা বলতে পারে? ওর হাতের কবজির উপরে বসানো আছে কথা বলা এক পাখি। আদর করেও তাকে অন্ধকারের ময়না বলে ডাকে। অন্ধকারের ময়না অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে পাখিটা। ময়নাটা গম্ভীরভাবে কি যেন বলল। তুই চুপ কর তো। ততোধিক গম্ভীরভাবে মুখ বন্ধ করার জন্য ভাগ্য তাকে ধমক দিয়ে বলল, ছোট মুখে বড় কথা। তারপর জেরির দিকে ফিরে চিন্তিতভাবে বলল সে, মাদাম উইনিফ্রেড ভীষণ বিপদে পড়েছে, খবরটা জানো? মানে আমাদের সাপুড়ে? বিস্ফারিত চোখে প্রশ্ন করলো জেরি। কেন, তার আবার কি হলো? তবে কি সে অসুস্থ? না না, অসুখ বিসুখ ওসব নয়। সে এখন তোমার কাকার কাছে রয়েছে। তোমার কাকা তাকে জেরা করছেন, কারণ তাকে চুরির অভিযোগে ধরা হয়েছে। চুরি? সে কি, আবার চুরি? এইসব চিন্তা করতে করতে কাকার গাড়ির দিকে এগোতে থাকলো জেরি। তার খুব আশঙ্কা বোধহয় সার্কাস পার্টিটা উঠে যাবে। জেরিকে দেখে চিৎকার করে কেঁদে উঠল উইনিফ্রেড এবং আক্ষেপ করে বলল, আমার কপাল পুড়েছে। জানো, বেলকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তাকে দেখেছ? বেল? জেরি ভাবতে বসলো, কে হতে পারে সে? বেলকে চেনো না? বেল আমার পোষমানা সাপ। বলেই কান্নায় ভেঙে পড়ল। ইনিয়ে বিনিয়ে সে তার প্রিয় সাপটির বর্ণনা দিতে থাকে। কি সুন্দরী না দেখতে ছিল সাপটা, সাদা ধবধবে রঙের উপর কালো ডোরা কাটা। এখন ওটা যথেষ্ট বুড়ো হয়ে গেছে। জেরি অস্বস্তি বোধ করলো আর মনে মনে শিউরে উঠল সে। আবার কি আশ্চর্য, আবার সেই অরাজকতা! কি যে তাণ্ডব শুরু হয়ে গেল! তবু হাল ছাড়ল না। সে জিজ্ঞেস করলো, আপনি কি নিশ্চিত সাপটা আপনার আদৌ চুরি গেছে কিনা? এতক্ষণ চুপ করে বসেছিলেন ফ্রাঙ্ক ম্যাসন। এবার তিনি মুখ খুললেন। জেরির কথা সমর্থন করে তিনি বললেন, দেখো উইনিফ্রেড, ছোটোখাটো ফুটো দিয়ে সাপটা কোথাও পালিয়ে যায়নি তো? এমন ঘটনা প্রায়ই ঘটতে শোনা যায়। আমার সার্কাস জীবনের অভিজ্ঞতা অনেক, আর সেই অভিজ্ঞতা থেকেই আমি এই আশঙ্কার কথা বলছি। না না, কখনোই তা হতে পারে না। উইনিফ্রেডের কথায় দৃঢ়তার সুর ধ্বনিত হয়ে উঠল। গাড়িতে মাত্র তো একটা জানলা, তাও সেটা আবার ঘন জাল দিয়ে ঢাকা। সেই জালের তার কেটে ফেলা হয়েছে। এরপরে কি আপনি বলবেন এটা কোনো চুরির কেস নয়? উইনিফ্রেডের কথায় উষ্মা প্রকাশ পায়, স্বাভাবিক। অভিমান আর রাগের প্রতিফলন ওটা। এমনিতেই উইনিফ্রেড নরম প্রকৃতির, একজন অতি সরল সাদাসিধে ধরনের ভদ্রমহিলা। শীতে নিজের থেকে উলের পোশাক বানিয়ে দেয় সার্কাস পার্টির সবার জন্য। এসব হলো তার ভালো গুণের দিক। তবে দোষ ত্রুটি একেবারেই যে নেই ঠিক তা নয়। দোষের মধ্যে সবসময় কবজির উপর একটা ফোনা তোলা সাপ জড়িয়ে রাখে সে। আর সেই ফোনা তোলা সাপটা দেখেই জেরি এখন ভেতরে ভেতরে ভীষণ ভয় পাচ্ছে। অবশ্য জেরি বেশ ভালো করেই জানে ওই সাপটা নিস্তেজ, তার মানে ওটার বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে। উইনিফ্রেডের মনের অবস্থা অনুমান করে ফ্রাঙ্ক এবার বলে উঠলেন, শোনো বাছা, তুমি বরং মাথা ঠান্ডা করে বিষয়টা আরও ভালো করে ভেবে দেখো, আর এখান থেকে এক পাও নড়ো না, ততক্ষণে দেখি কি করতে পারি। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফ্রাঙ্ক ও কথা বললেন বটে, কিন্তু ভেতরে ভেতরে তারও কম রাগ হচ্ছিল না। মনে মনে গজরাতে থাকেন তিনি। আরেক যন্ত্রণা, একের পর এক ঝামেলা বেঁধে যাচ্ছে। কি আশ্চর্য, কীরকম সব অদ্ভুত চুরি হতে শুরু করেছে। প্রথমে চুরি গেল সেই লম্বা খেলোয়াড়, অর্থাৎ লম্বুর সুন্দর একজোড়া জুতো। আবার তারপর দিনই চুরি হলো সাইটের পয়মন্ত ছড়িটা। তৃতীয় দিনে চুরি হয় অ্যান্ডারসনের সেই জাদুর খেলা দেখানোর দড়িটা। চতুর্থ দিনে একটা তলোয়ার। আর আজ চুরি গেল সাপ। এরপর কি তাহলে মানুষ চুরি হবে? তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। উইনিফ্রেড আস্তানায় প্রবেশ করেই ফ্রাঙ্ক মন্তব্য করলেন, না উইনিফ্রেড তো মিথ্যে বলেনি। এই দেখো জানলার তারের জালটা কিভাবে কাটা হয়েছে। চলো এবার বাইরে থেকে দেখে আসা যাক। বাইরে বেরিয়ে এসে ভালো করে জানলার নিচের দিকে তাকাতে গিয়ে জেরি প্রচণ্ড ধাক্কা খেলো। তার দু চোখ বিস্ফারিত হলো। জানলার কাচ বরাবর বিরাট জুতোর বড় বড় ছাপ তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল। আর সেই অমন বেঢপ জুতার ছাপগুলো দেখেই জেরি বলে উঠল, এ তো লম্বুর জুতোর ছাপ। তবে কি লম্বু গতকাল রাতে এখানে এসেছিল সাপ চুরি করতে? না, লম্বু এমন জঘন্য কাজ কখনোই করতে পারে না। এছাড়া সাপে ওর বড় ঘৃণা, এ কথা আমরা সবাই জানি।
কিন্তু এমনও তো হতে পারে যে এ কাজে লম্বু অন্য কাউকে সাহায্য করতে পারে, আর মেজর মাইটের হাত না গেলেও সে তার ছড়ি দিয়ে অনায়াসে সাপটাকে ধরতে পারে। তাই আমার অনুমান মেজর আর লম্বু দুজনে মিলে এ কাজ করে থাকবে। কিন্তু তাই বা কী করে সম্ভব? ওদের দুজনেরই জুতা জোড়া আর ছড়ি তো আগেই চুরি গেছে। চুরির ব্যাপারটা আগাগোড়াই সাজানোও হতে পারে, এসব দেখে শুনে মনে হচ্ছে। আর কাউকেই বিশ্বাস করা যায় না। সেই সঙ্গে আমার এও মনে হচ্ছে এসব ব্যাপারই ঘটছে ইন্স্যুরেন্স কোম্পানির গোয়েন্দাকে ধোঁকা দেওয়ার জন্য। নয়তো মিলারটনের সেই সবুজ হীরের ব্যাপারটা ধামাচাপা দেওয়ার মতলবটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এরপর ফ্র্যাঙ্ক মাসন আর চুপ করে থাকতে পারলেন না। জেরির উদ্দেশ্যে তিনি বলে ওঠেন, জেরি, তুমি এক কাজ করো, গোয়েন্দা পার্কারকে খবর দাও এক্ষুনি। তোমার আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। গোয়েন্দা পার্কার যখন আসবে তখন আমাদের সার্কাসে খেলা নিশ্চয়ই শুরু হয়ে যাবে, কি বলো? তখন আমি আর পার্কার সর্বত্র তল্লাশি চালিয়ে দেখব চোরাই মালগুলো উদ্ধার করা যায় নাকি। হিরে চুরি যাওয়ার পর থেকেই পার্কার ছদ্মবেশ ধারণ করে সার্কাস পার্টির সঙ্গে মিশে গিয়েছিল। জেরিকে খাতির করে বসতে দিয়ে পার্কার তাকে বলে, আমার কি মনে হয় জানো জেরি, চুরির ব্যাপারটা তুমি নিশ্চয়ই জানো। এই কারণে বলছি, তোমার তো সর্বত্র বিচরণ। সেই হিরে চোরকে তুমি ধরিয়ে দাও, তাহলে $5,000 অর্ধেক তুমি হাতে পাবে। আর আমার দৃঢ় বিশ্বাস এই সার্কাস দলেরই কেউ ওই আইভেলতা গাছের ডাল বেয়ে উঠে সেটা চুরি করেছে। কিন্তু পুলিশের কাছে ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়াতে সেটা বাজারে বিক্রি করতে গেলেই চোর তাদের হাতে অবশ্যই ধরা পড়ে যাবে, বামাল সমেত। অতএব ধরে নেওয়া যেতে পারে যে চোর অমন মূর্খের মতন বিক্রির ঝুঁকি নিতে যাবে না। হিরেটা তার কাছেই আছে। তার আগে আপনি বেলকে খুঁজে বের করুন। উত্তরে জেরি বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, এ ব্যাপারে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। পরদিন দেখা গেল গতকাল রাত্রে আবার এক ঝুড়ি সেদ্ধ ডিম চুরি গেছে। বাহ, ভারী মজার ব্যাপার বলছো, দাঁড়াও আসছি। এই বলে জেরি তার কাকার ঘরে গিয়ে পৌঁছাতেই নিয়তির সঙ্গে তার দৃষ্টি বিনিময় হতে সে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি বড়ই বিপদে পড়েছি, এসো আমার সঙ্গে এসো। এই বলে নিয়তি তাকে ঘরে নিয়ে গেল। দেখি তোমার ভবিষ্যৎ কি বলে। ময়নাটা এমনিতেই সহজে মুখ খুলতে চায় না, তবে জেরি 5 শিলিংয়ের একটা মুদ্রা বার করতেই তার কাজ হলো। সঙ্গে সঙ্গে ময়নাটা এক সাদা স্লিপের মধ্যে থেকে একটা সাদা স্লিপ টেনে বার করলো। সেই স্লিপে লেখা ছিল, মাথা ঠান্ডা রেখে সহজভাবে ভাববার চেষ্টা করো, তাহলেই ফল পাবে। সেখান থেকে পার্কারের কাছে ফিরে এসে চিন্তিতভাবে জেরি তাকে লক্ষ্য করতে থাকে। আর সে মনে মনে ভাবে, পার্কাররা যেন একটা অশ্বডিম্ব। আসল কাজ ছেড়ে দিয়ে সে শুধু বোকার মতন সব অকেজো টায়ার, বাজনার ড্রাম, হাতির খাবার, চৌবাচ্চা এইসব হাতড়াচ্ছে। আর ফ্রাঙ্ক ওদিকে তন্ন করে সব দিকে তল্লাশি চালিয়েও আজ পর্যন্ত তেমন কিছুই আবিষ্কার করতে পারল না। এরই মধ্যে একসময় জেল ফেরেল এসে খবর দিলেন, সাপটা ছাড়া সব জিনিসই পাওয়া গেছে। রান্নার তাঁবুর পিছনে সদ্য খোঁড়া নরম মাটি দেখে আমার লোকের কেমন যেন সন্দেহ হয়। তারপর নরম মাটি সরিয়ে যে গর্ত থেকে একটা সবাধার তোলে, সবাধারের ঢাকনা খুলে তলোয়ারটা টেনে বার করতেই লম্বুর ফালা করা জুতা জোড়া চোখে পড়ে। আর মেজর মাইটের ছড়ির অবস্থা আরও বেশি করুন। সেটা অন্তত 20টা টুকরো করা হয়েছিল। এন্ডারসনের জাদুদড়িটাই কেবল অক্ষত ছিল একটা পুতুলের গলায় জড়ানো অবস্থায়। ফ্র্যাঙ্ক মাসনকে খবর দেওয়া হয়েছিল গোপনে ঘটনাস্থলে আসার জন্য। সব দেখে শুনে চাপা গলায় তিনি বলেন, এগুলো এক্ষুনি এখান থেকে সরিয়ে ফেলো। কেউ জানতে পারলে ব্যাপারটা চারদিকে ছড়িয়ে পড়বে। তারপর মেরির উদ্দেশ্যে তিনি বলে ওঠেন, মেরি, তুমি তোমার খেলা দেখানোর জন্য চটপট তৈরি হয়ে নাও। সার্কাসের তাঁবুতে বাজনার শব্দ হতেই জেরি ক্লাউনের বিচিত্র পোশাক পরে তাঁবুর দিকে ছুট দিল। সার্কাসে খেলা শুরু হওয়ার 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও আজ কিন্তু কোনো খেলাই জমছে না। কোনো খেলোয়াড়ই তার খেলা জমাতে পারছে না। সব খেলোয়াড়ই যেন দায়সারা কাজ সারছে।
কারোর মনের কোনো তাগিদ অনুভূত হচ্ছে না। এ তো গেল মানুষের সৃষ্টি ছাড়া কাজ। ওদিকে জানোয়ারদের দলেও একই অবস্থা। বুঝি মানুষের হাওয়া তাদের গায়ে লেগেছে। হাতির দলকে আগের মতো কিছুতেই নাচানো গেল না। সিংহের খাঁচায় দুটো সিংহের মধ্যে মানুষের মতো নিজেদের মধ্যে মারপিট করতে দেখা গেল। দর্শকদের তারা নিজস্ব খেলা কি দেখাবে? চারদিকে কেবল বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা। ইমো আর কিমোর, যারা জ্বলন্ত মশালের খেলা আগে বহুবার অবলীলাক্রমে দেখিয়ে হাজার দর্শকের প্রশংসা পেয়েছে, তারা তাদের খেলা দেখে মুগ্ধ হয়ে হরতালি দিয়ে গেছে খেলা শেষ হয়ে যাওয়ার অনেক পরেও। তারাও আজ অকেজো হয়ে গেল। এর মধ্যে আমার ইমোর হাত পুড়ে গেল। গোদের ওপর বিস্ফোরা যাকে বলে আর কি। ওদিকে আমেদ আর আবদুল্লাহ তাদের সেই বিখ্যাত ব্যালেন্সের খেলা দেখাতে গিয়ে সেই 2 ফুট লম্বা অ্যালুমিনিয়ামের রডটা মাথা থেকে ধপ করে মাটিতে পড়ে যেতেই জেরিত হতবাক। এ কি করে সম্ভব? ট্রপেজের খেলা দেখাতে গিয়ে ফার্ডিনান্ড 1 সেকেন্ড দেরি করে ফেলে, আর এই সামান্য দেরিতেই মিসেস ফার্ডিনান্ড ধপ করে পড়ে গেল তলায় বিছানো জালের উপরে। দর্শকদের চিৎকার ও বিদ্রুপের জন্য ফার্ডিনান্ডের দল নীরবে মাথা নিচু করে সার্কাসের তাঁবু থেকে বেরিয়ে গেল। হঠাৎ সেই সময় জেক ছুটে এসে জেরির কানের কাছে মুখ নামিয়ে নিচু গলায় বলল, একটা দুঃসংবাদ আছে, ওরা আগামী বছর চলে যাচ্ছে এখান থেকে। আর এখনই শুনে এলাম এন্ডারসন নাকি আগেই শহর ছেড়ে চলে গেছে। মেজর আর লম্বু এখান থেকে কেটে পড়ার সব ব্যবস্থা পাকা করে রেখেছে। তোমার কাকা ওদের ধরবার জন্য ছুটেছে। জেরির মনে তখন অন্য চিন্তা, সাপের মতো নাকাবাঁকা। আচ্ছা, সাপ কি সবসময় পেঁচিয়ে থাকে? এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ সে যেন একটা অভাবিত কিছু আবিষ্কার করে ফেললে, আর তাতেই তার মন আনন্দে বুঝি নেচে উঠল। তার কানে সেই শব্দটা বাজতে থাকে অবিরত। গাড়িটা তখন ধীরে ধীরে সবে চলতে শুরু করেছিল। এক লাফে গাড়িতে উঠেই জেরি তার বহু আকাঙ্ক্ষিত জিনিসটা সংগ্রহ করে নিয়েই আবার গাড়ি থেকে লাফ দিল। তারপর রুদ্ধশ্বাসে ছুটতে থাকে আর চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও। হঠাৎ সেই গাড়িটা জোরে ব্রেক কষে থেমে যায়। ওরা দুজনে ততক্ষণে টের পেয়ে গেছে তাদের কিছু একটা খোয়া গেছে। সেটা অনুমান করে নিয়েই তারাও ছুটতে শুরু করে দেয় জেরির পিছন পিছন। তাদের মধ্যে একজন জেরির কাছে এসে তাকে ল্যাং মারতেই ছিটকে পড়ল জেরি মাটির উপরে এবং প্রায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। তবে লোক দুটো ধরা পড়ে যায়। একসময় জ্ঞান ফিরে আসতেই জেরি চোখ মিলে তাকালো এবং বেশ সহজভাবেই বলল, পুলিশের সঙ্গে আমিও একমত। সার্কাসের লোকেরাই হিরেটা চুরি করেছিল, আর এই চুরিটা যাতে প্রকাশ না হয়ে পড়ে আর সেটা ধামাচাপা দেওয়ার জন্য তারা অন্য সব জিনিস চুরি করে একটা সমাধানের মধ্যে রেখে দেয়। এখানে একটু থেমে জেরি আবার বলতে থাকে, উইনিফ্রেড তার সাপটাকে ভীষণ ভালোবাসতো, আদর যত্ন করতো, ডিম সেদ্ধ খাওয়াতো। তাই হিরে চোরেরা ভাবে সেদ্ধ ডিমের মাধ্যমে হীরের টুকরোটা সাপের পেটে পাচার করাটাই বুদ্ধিমানের কাজ। তারপর সুযোগ মতো একসময় ওটা সাপের পেট থেকে বার করলেই হবে। চোর দুটো ঠিক তাই চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারল না তারা। তা ওই চোর দুটো কারা শুনি? সবাই একসাথে জানতে চাইল। জেরির মাথাটা তখনও ঝিমঝিম করছিল, সেই সঙ্গে একটু ব্যথাও ছিল। তা সত্ত্বেও ধীরে ধীরে সে আবার বলতে শুরু করলো, সাপটাকে লুকিয়ে রাখা হয়েছিল ফাঁপা অ্যালুমিনিয়ামের রডের মধ্যে, যেটা নিয়ে আমোদ আর আবদুল্লাহ ব্যালেন্সের খেলা দেখাতো। সেটা সাপের মাপেই তৈরি করা হয়েছিল, তাই মাটিতে পড়ে ঠুম করে শব্দ হয়নি। ফাঁপা রড হলে যা হতো আর কি, শব্দটা হয়েছিল ভারী, আর তাতেই আমার সন্দেহটা হয়। জেরির কথা শুনে আমেদ আর আবদুল্লাহ পালাবার চেষ্টা করলো, কিন্তু সফল হতে পারল না। লম্বা লোকটি ওদের ধরে ফেলল। বেল কিন্তু দম বন্ধ হয়ে মারা গেছে, তাকে জীবন্ত অবস্থায় আবিষ্কার করা গেল না। সাপটার পেট চিরতে বেরোলো সেই দামি হিরেটা। পরে খবর নিয়ে জানা গেল যে ওরা জাত চোর, শীতকালে ব্যবসা করে আর গরমে সবার চোখকে ফাঁকি দেবার জন্য সার্কাসের দলে ঢুকে পড়ে দামি দামি জিনিস চুরি করে পালিয়ে যায়। সব শোনার পর গোয়েন্দা পার্কারের মুখে হাসি ফুটে উঠতে দেখা যায়। শোনো জেরি, অর্ধেক নয়, পুরোটাই তোমার প্রাপ্য পুরস্কার, বুঝলে? জেক মৃদু হেসে পার্কারকে সমর্থন করে বলল, জেরি যখন একা এই রহস্যের সমাধান করেছে, তখন পুরস্কারের সব অর্থই ওর পাওয়ার কথা, তাই না? শেষ।